নমস্কার। আজ আবার পুনরায় আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাই আজ আমরা যে সাইলেন্ট কিলার একটা ডিজিজ রয়েছে ডায়াবেটিস, ব্লাডে সুগারের মাত্রা বেড়ে যাওয়া। তো অতীত দিনে এই সুগারটাকে বলা হতো যে রাজাদের রোগ, প্রজাদের নয়, কিন্তু বর্তমানে দেখা গেছে একেবারে প্রজাদেরও একদম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ প্রচুর দৈহিক পরিশ্রম করছে, তাও ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। তো আজ আপনাদের সামনে আমি একটা সুন্দর টিপস দেব, সুগার কেন হয়, কী জন্য হয় এবং কি করলে সুগারটাকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ আপনাদের কাছে, আর যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন। তো সুগার কেন হয়? আমাদের শরীরের মধ্যে একটা গ্ল্যান্ড আছে, একটা গ্রন্থি আছে যার নাম অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থি থেকে একটা হরমোন বের হয় যার নাম হলো ইনসুলিন। এই ইনসুলিন নামক হরমোনটি আমাদের শরীরের রক্তের মধ্যে গ্লুকোজ বা সুগারকে নিয়ন্ত্রণ করে। এখন যদি কোনো কারণে ওই প্যানক্রিয়াসটা ঠিকঠাক ফাংশন না করে, অগ্নাশয় গ্রন্থিটা ঠিকঠাক ফাংশন না করে, যদি ইনসুলিন ঠিকঠাক উৎপন্ন না হয়, তাহলে রক্ত গ্লুকোজের মাত্রা বাড়তে পারে। কিংবা হয়তো প্যানক্রিয়াস ঠিকঠাক ফাংশন করছে, গ্লুকোজকে নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন সঠিক পরিমাণে নিঃসরণ হচ্ছে, কিন্তু সেই ইনসুলিনটা ঠিকঠাক কাজ করতে পারছে না, যার ফলে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে। কিংবা ইনসুলিন কাজ করছে, আবার সঠিক পরিমাণে ইনসুলিন সিক্রেশনও হচ্ছে, তারপরেও সুগার বেড়ে যেতে পারে। কিভাবে? যদি অধিক পরিমাণে সুগার বা অধিক পরিমাণে গ্লুকোজ জাতীয় খাদ্য খাওয়া যায়। যে পরিমাণ গ্লুকোজ জাতীয় খাদ্য খাওয়া উচিত তার থেকে যদি বেশি পরিমাণে গ্লুকোজ জাতীয় খাদ্য শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে রক্তে সুগারের মাত্রা বাড়বে। তাহলে তিনটে কারণ: হয় সঠিক পরিমাণে ইনসুলিন উৎপন্ন হচ্ছে না, দুই ইনসুলিন সঠিক পরিমাণে উৎপন্ন হচ্ছে, ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারছে না, তিন ইনসুলিন ঠিক রয়েছে, উৎপন্ন ঠিক হচ্ছে, কাজকর্ম ঠিক হচ্ছে, কিন্তু যে পরিমাণে গ্লুকোজ বা যে পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাওয়া উচিত তার অধিক পরিমাণে যদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাওয়া যায়, যার ফলে কি হবে না, আমাদের শরীরের রক্তের মধ্যে সুগারের মাত্রাটা বেড়ে যাবে। পৃথিবীতে তিন ধরনের খাদ্য রয়েছে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা প্রোটিন আর একটা ফ্যাট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে কি হয় শরীরের মধ্যে না, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে সেটা শরীরের মধ্যে গিয়ে ভেঙে সেটা তৈরি হয়ে যায় গ্লুকোজ বা শ্বেতসার। সেই গ্লুকোজ রক্তের মধ্যে মেশে এবং রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়। যদি রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা 70 থেকে 110-এর মধ্যে থাকে, তাহলে গ্লুকোজটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও তাকে সুগার বলা যাবে না। যদি সেই 110-এর অনেক বেশি হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ওর শরীরের মধ্যে ডায়াবেটিস বা সুগার ধরা পড়েছে। তো কেন আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে ইনসুলিন কমতে পারে? ইনসুলিন কমে যাওয়ার পিছনে একটা বড় কারণ হলো, আমরা দেখেছি এটা জেনেটিক ফ্যাক্টর। যাদের বংশে সুগার রয়েছে, বংশ পরম্পরা, তারা কিছুই খাচ্ছে না, নিয়ন্ত্রিত জীবনযাপন করছে, তবুও সুগার, কারণ তাদের বংশ পরম্পরায় সুগার রয়েছে। সুগার হলো দু ধরনের, একটা টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1 হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট আর টাইপ 2 হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। তো জেনারেলি আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই টাইপ 2 ডায়াবেটিসটা বেশি দেখা দেয়। তো টাইপ 2 ডায়াবেটিস হলে আপনি বুঝবেন কি করে যে আপনার ব্লাড সুগার বেড়ে যাচ্ছে? না, প্রথমে তিনটে সিমটম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে তার ঘন ঘন প্রস্রাব হবে, ইউরিন বারে বারে যেতে থাকবে, বিশেষ করে রাত্রিতে 3বার 4বার 5বার করে তাকে উঠে ইউরিনে যেতে হচ্ছে। 2 নম্বর কি না, জল পিপাসা বেশি, ডাক্তারবাবু কিছুতেই জল পিপাসা কমছে না, রাত্রিতে ঘন ঘন জল পিপাসা পায়। 3 নম্বর কি না, ক্ষুধা, অ্যাপেটাইট, খাওয়ার পরিমাণ, ডাক্তারবাবু প্রচুর খিদে লাগছে, জল পিপাসা প্রচুর পাচ্ছে, ঘন ঘন ইউরিনে যেতে হচ্ছে, আর প্রচুর পরিমাণে অ্যাপেটাইট, খিদে বেড়ে গিয়েছে। আর একটা সিমটম খুব ইম্পর্টেন্ট সুগারের ক্ষেত্রে, ওয়েট লস। ডাক্তার ইদানিং করে আমার ওজনটা একটু হ্রাস পাচ্ছে,
ধীরে ধীরে আমার ওজনটা কমে যাচ্ছে। আরেকটি কি, ওজন হ্রাসের সাথে দুর্বলতা। একটু আগে প্রচুর কাজকর্ম করতাম, এখন আর অল্প কাজ করলেই আমি শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আর চোখে না একটা ঝাপসা দেখি। এই কয়েকটি সিমটম যদি থেকে থাকে অবশ্যই নিকটবর্তী কোনো ডক্টরের পরামর্শ নেবেন। কি বললাম আরেকবার শুনে নিন, যে ঘন ঘন প্রস্রাব, জলের পিপাসা বেড়ে যাওয়া, খিদে বেড়ে যাওয়া, শারীরিক একটা দুর্বলতা, ক্লান্তি বোধ, খুব সহজেই টায়ার্ড হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে পড়ছেন, আগে অনেক পরিশ্রম করতে পারতেন, কিছুতেই দুর্বল হতেন না, এখন সহজেই দুর্বল হয়ে পড়ছেন। আরেকটি চোখে ঝাপসা দেখা, বা আপনার শরীরের মধ্যে একটা হালকা ইচিং, একটা চুলকানি ভাব থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। কখনো কখনো ক্র্যাম্পও লাগতে পারে, গাঁটে বা মাসেলে ক্র্যাম্প হতে পারে, একটা আড়ষ্ট ভাব দেখা দিতে পারে। তো এই সিমটমগুলো যদি আপনাদের থেকে থাকে, অবশ্যই গুরুত্ব সহকারে বিচার করবেন, নিকটবর্তী কোনো ভালো ডক্টরের শরণাপন্ন হবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। কখনোই এই সিমটমগুলোকে ফেলে রাখবেন না, কারণ সুগার হলো সাইলেন্ট কিলার। আমরা সুগারকে সাইলেন্ট কিলার বলি। এখন সুগার হলে কি হতে পারে, এগুলো হচ্ছে আমি দীর্ঘদিন যদি আনট্রিটেড, যদি ট্রিটমেন্ট না করি, তো এই রোগে যদি ট্রিটমেন্ট না করি কি হতে পারে না, সুগারের মধ্যে 3টে কমপ্লিকেশন খুব ভালো করে মনে রাখবেন। দেখবেন অনেকে অতীত দিনে যে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না। তো ডায়াবেটিস হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে, মানে চোখে কম দেখে, তার রেটিনাটা ড্যামেজ হতে থাকে। যদি সঠিক পরিমাণে সুগারের ওষুধ গ্রহণ না করে, তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তার চোখ দুটো ড্যামেজ হয়ে যেতে পারে, চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। আর কি হতে পারে সুগার যদি থাকে, যদি ট্রিটমেন্ট না করি না, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তার কিডনিটা ড্যামেজ হতে পারে। নেফ্রন, কিডনির গত এবং কার্যগত একক হলো নেফ্রন, সেই নেফ্রন তার ঠিকঠাক ফাংশন করবে না, কিডনি ঠিকঠাক ফাংশন করবে না, তাহলে কিডনিটা ড্যামেজ হতে পারে। আর কি হতে পারে না, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অর্থাৎ তার নার্ভের সমস্যা আসতে পারে। যদি দীর্ঘদিন ধরে সুগারের ট্রিটমেন্ট না করেন, তাহলে ধীরে ধীরে তার নার্ভের সমস্যা এসে যাবে। এই মাসেলগুলো অতি সহজেই ঝুলে যাবে, হাতে পায়ে যন্ত্রণা হতে পারে। এই 3টে সমস্যা প্রধানত হয়। এছাড়া আর কি হয়, একটা ওয়েট লস, ওজন কমে যাবে। এরকম দীর্ঘদিন ধরে যদি সুগারের কমপ্লিকেশন থাকে, সেখান থেকে হার্টের সমস্যা হতে পারে। কোনো মুহূর্তে আপনি বড় বিপদের সম্মুখীন হতে পারবেন বা সম্মুখীন হয়ে যাবেন। তো সুগারকে কখনো ফেলে রাখবেন না। এখন সুগার মূলত টাইপ 2 ডায়াবেটিস, যেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, যেটা অর্থাৎ আপনার প্যানক্রিয়াস সঠিক পরিমাণে ফাংশন করছে। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক একটা হরমোন যে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে, সেই ইনসুলিন সঠিক পরিমাণে প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হচ্ছে, কিন্তু সিক্রেশন যে হচ্ছে সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সেইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর টাইপ 2 ডায়াবেটিসের। আর কি পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, যেটা কার্বোহাইড্রেট ভেঙে কিনা গ্লুকোজ বা শ্বেতসার আমাদের শরীরের মধ্যে হয়, যেটা গ্লুকোজ রক্তের সাথে মেশে, কি পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাচ্ছেন তার উপর নির্ভর করে টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিসকে আমরা অনেক সময় বলে থাকি লাইফস্টাইল ডিসঅর্ডার, অর্থাৎ জীবনযাত্রার মান। আপনি যত আরাম করবেন, আপনার শরীরের মধ্যে তত ডিজিজ কন্ডিশন বাড়বে। সুগারকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার লাইফস্টাইল, জীবনযাপনের যে ধারা, সেই ধারাটাকে একটু পরিবর্তন করতে হবে। কেমন সেটা না, আপনাকে একটা ডিসিপ্লিন, একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। আর্লি মর্নিংয়ে তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠবেন, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড, ঘুম থেকে ওঠার পর মিনিমাম 30 মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে। হয় আপনি হাঁটুন, নালে বাড়ির মধ্যে কোথাও এক্সারসাইজ করুন, মাঠে বা রাস্তায়। আপনাকে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর 30 মিনিট শরীর থেকে ঘাম ঝরাতে হবে। তো শরীরের মধ্যে ঘাম ঝরলে আপনার রক্তের সুগারের মাত্রাটা তখন কমবে, গ্লুকোজের মাত্রাটা কমবে, আপনার সুগার নিয়ন্ত্রণ থাকবে। আরেকটি কি না, আপনাকে টেনশন মুক্ত, খুব বেশি চিন্তা ভাবনা করে অনেক রাত জেগে ঘুমাবেন না। একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে গেলে আপনাকে রাত্রি 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে। অবশ্যই রাতের খাবারটা 9টার মধ্যে খেতে হবে। সুগারকে নিয়ন্ত্রণ করতে গেলে লাইফস্টাইলের ব্যাপক পরিবর্তন আনতে হবে। রাতের খাবার 9টার মধ্যে খেতে হবে। আর কি খাবেন রাত্রিতে না, একটা লো ডায়েট,
বেশি হেভি প্রচুর পরিমাণে রাতে খাবার খেয়ে নেবো তা চলবে না, কারণ রাত্রিতে আপনাকে বিশ্রাম নিতে হবে। তখন আপনি মুভমেন্ট করতে পারছেন না, যে শরীরটাকে আপনি কাজের মধ্যে রাখতে পারছেন না, আপনাকে ঘুমাতে হচ্ছে। তাহলে এমনি ডেলি অ্যাক্টিভিটি যেগুলো নিত্যদিনের যে কাজকর্ম আপনার তো রাত্রিতে হচ্ছে না, রাত্রিতে আপনি রেস্টে রয়েছেন, বিশ্রামে রয়েছেন, অথচ আপনি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় ভাত খেয়ে নিয়েছেন অনেকটা পরিমাণে, তাহলে সেক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। রাতে হালকা খাবার খাবেন, সম্ভব হলে রাতে রুটি খেতে পারেন, অবশ্যই আটার রুটি, অল্প পরিমাণে আটার রুটি খাবেন যাতে রক্ত গ্লুকোজের মাত্রাটা না বাড়ে। অ্যাকচুয়ালি সুগারকে কন্ট্রোল করতে গেলে সব থেকে যেটা প্রথম এবং জরুরি, যে পরিমাণ খাদ্য, বিশেষত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ভাত, তারপরে রুটি, সবজি, যত রকম সবজি আপনারা খাচ্ছেন, সেই যে খাবারগুলোকে কোষের মধ্যে ধীরে ধীরে জমা হচ্ছে, সেই কোষের মধ্যে ধীরে ধীরে জমা হতে 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 সুগারের পরিমাণটা বাড়ছে। আপনাকে সেটাকে বার্ন করতে হবে, আপনার শরীর থেকে, কোষ থেকে গ্লুকোজটাকে কমাতে হবে। উদ্দেশ্য হলো কোষের মধ্যে যে সুগার বা গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজ বা সুগারকে কমানো। এনিহাও সে আপনি ডায়েটের মধ্যে দিয়ে হোক কিংবা এক্সারসাইজের মধ্যে, একটা সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে সুগারটাকে নিয়ন্ত্রণ করা যায়। সুগার কিন্তু অনেকে মনে করে ডাক্তারবাবু সুগার সেরে যায়, এ ধারণা খুব ভুল। সুগার আমাদের মানবের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ একটা ব্যালেন্সের মধ্যে থাকে, যদি তখন সেই ব্যালেন্সটা বেড়ে যায় তখন কাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া বা টাইপ 2 ডায়াবেটিস। যদি সেটা কমে যায় সেটা আরও বেশি বিপদ, তখন তাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া বা বলে সুগার ফলস করে। সুগার এই যে ফল্ট করা, এটা কিন্তু আরো বেশি ক্ষতিকর। সুতরাং সুগার একটা নিয়ন্ত্রণে রাখা যায়, সুগারকে কখনো কিওর করা যায় না। সুগার কমে গেলেও খারাপ, বেড়ে গেলেও খারাপ, তাকে একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে রাখতে হয়। কারণ সুগার যদি ফল্ট করে সেটা আরো বেশি ক্ষতিকর, ইভেন পেশেন্ট 1-2 ঘন্টার মধ্যে মারাও যেতে পারে। ওই জন্য বহু সুগারের পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে সুগারকে নিয়ন্ত্রণের জন্য মেডিসিন খাচ্ছেন, সাডেন যদি সুগার ফল করে, আমরা ওই জন্য বলি সাথে সাথে একটু চিনি, একটু লজেন্স বা একটু চকলেট সঙ্গে রাখবেন। যদি রাস্তাঘাটে বের হন অবশ্যই ব্যাগে করে একটি চকলেট, সম্ভব না হলে হালকা চিনি, সম্ভব না হলে কিছু লজেন্স সঙ্গে রাখবেন। কারণ সুগার বাড়লে আপনাকে কিন্তু সময় দেবে, সুগার ফল্ট করলে আপনাকে কিন্তু 10 মিনিটও সময় দেবে না, আপনি অচেতন হয়ে যেতে পারেন, আনকনসাস হয়ে যেতে পারেন। সতর্ক থাকবেন যারা দীর্ঘদিন ধরে সুগারে ভুগছেন এবং আপনারা দীর্ঘদিন ধরে সুগারটাকে কন্ট্রোলও করছেন, কিন্তু সুগার অনেক ক্ষেত্রে সাডেন ফল করতে পারে, সেক্ষেত্রে জীবন কঠিন পরিস্থিতির মধ্যে পৌঁছে যেতে পারে। অবশ্যই যারা দীর্ঘদিন ধরে সুগারে ভুগছেন, যদি কোনো কারণে সুগার ফল করে, সুগার ফল করলে বুঝবেন কি করে না, আপনার ভাটায় প্রচন্ড মাথা ঘুরতে পারে, গায়ে থেকে প্রচুর পরিমাণে সোয়েটিং হতে পারে, প্রচুর ঘাম বেরোতে পারে, ঠিক তখনই আপনি অবশ্যই একটু চিনি বা একটু মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে নেবেন, তাহলে আপনি সে যাত্রায় কিন্তু মুক্ত হয়ে যাবেন। সুগার বেড়েছে, আপনার কিন্তু সময় দেবে সেটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু সুগার ফলস করলে সেক্ষেত্রে কিন্তু সময় দেবে না। আমার জীবনে বহু সুগার ফল্ট পেশেন্ট দেখেছি, তারা মানে কয়েক ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টা কি 10 মিনিটও সময় দেয়নি, তারা এক্সপায়ার করেছে। তো সুতরাং সুগার যাদের রয়েছে, সুগার বাড়লে তো সেটা তো একটা ক্ষতিকর, সেটা তো সময় দেবে, ডাক্তার দেখাতে পারবেন, মেডিসিন খেতে পারবেন, কিন্তু সুগার যদি ফল্ট করে আপনি কিন্তু মেডিসিন খাওয়ার সময় পাবেন না। তো আরেকটি বিষয় যেটা সব থেকে বেশি জরুরি, স্মোক এবং অ্যালকোহল। সুগারকে কন্ট্রোল করতে গেলে স্মোক, অ্যালকোহল নিয়ন্ত্রণ করতে হবে। বেশি পরিমাণে ভাত খাবেন না, দুপুরে 100 গ্রাম চালের ভাত খান, রাত্রিতে 2টো রুটি খান, টেনশন মুক্ত জীবনযাপন করুন, দেখবেন আপনার সুগারটা কন্ট্রোলে থাকবে। আর টাইপ 1 ডায়াবেটিস যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, এটা কিন্তু একটা অটো ইমিউন ডিসঅর্ডার, আপনার ইমিউনিটিটাকে কমিয়ে দেয়। আর আপনার ওখানে যে প্যানক্রিয়াস রয়েছে শরীরের মধ্যে, সেই প্যানক্রিয়াসটা ঠিকঠাক মতো ফাংশন করছে না, যার ফলে ইনসুলিন সঠিক পরিমাণে সিক্রেশন হচ্ছে না, যার জন্য বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। টাইপ 1 ডায়াবেটিস হলো যেখানে প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়েছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন প্রবলেম হয়, প্যানক্রিয়াস ঠিকঠাক ফাংশন করছে না, যার জন্য
না বাইরে থেকে ইনসুলিন দিতে হচ্ছে রক্তের সুগারের মাত্রাটাকে নিয়ন্ত্রণের জন্য। কারণ আমরা তো সারাদিন খাচ্ছি, অনেক খাবারই খাচ্ছি, তো তার মধ্যে কার্বোহাইড্রেট খাবার তো আমরা সবাই খাচ্ছি। তো সেই কার্বোহাইড্রেট ভেঙে কি হবে না গ্লুকোজ রক্তের মধ্যে মিশবে। তাহলে তখন সেই গ্লুকোজকে কন্ট্রোলের জন্য ইনসুলিন প্রয়োজন, ইনসুলিন নামক হরমোনটি। তো শরীরের মধ্যে প্যানক্রিয়াস এই ইনসুলিন হরমোনটা সিক্রেশন করে। যদি প্যানক্রিয়াস ঠিকঠাক মতো সিক্রেশন না করার জন্য তখন বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়। তো টাইপ 1 ডায়াবেটিসেরও সিমটম কিন্তু প্রায় এক। টাইপ 1 ডায়াবেটিসের সিমটম কি না, টাইপ 1 ডায়াবেটিসের সিমটম ফ্রিকুয়েন্ট মিকচুরেশনস, বারে বারে পেচ্ছাপে যাওয়া, প্রচুর পরিমাণে জল পিপাসা, খিদে বেশি, চোখে ঝাপসা দেখা, অতি সহজেই দুর্বলতা হয়ে যাওয়া। টাইপ 1 ডায়াবেটিস হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, ডক্টরের পরামর্শ মতো চলবেন, অবশ্যই এক্সারসাইজটা করবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, নিচের বেল আইকনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।